ধূসর রংধনু পর্ব সংখ্যা 4 লেখিকা মাহিরা ইসলাম মাহি। সন্ধ্যাবেলার আকাশটা মৃদু উজ্জ্বল। সূর্যিমামা আজ দিনের বেলা দেখা দেয়নি বললেই চলে, তাই সে কখন অস্ত গিয়েছে বলাটাও ভারী মুশকিল। আকাশে স্পষ্ট গুমোট ভাব বিদ্যমান, মেঘে ঢাকা আকাশ, মাঝে মাঝে দুয়েক ফোঁটা বৃষ্টিরও দেখা পাওয়া যাচ্ছে। বাসন্তী একা বসে আছে ড্রয়িং রুমের বারান্দায় লাগোয়া থাই গ্লাসের পাশে। ইনা ভাবি আজ দুপুরেই বাপের বাড়ি গিয়েছে, রুম্পাটাও আজ আসবে বলে আসেনি। বাবা বাইরে, মা নিজের রুমে বই পড়ছে। বাসন্তী থাইগ্লাসের মাঝ দিয়ে বাইরেটা দেখছে। এখন থাইগ্লাসের দিয়ে দেখা বাইরেটা যেমন অস্পষ্ট, তেমনি তার জীবনের বাকি ধাপগুলোও কেমন অস্পষ্ট। কেমন করে কাটবে তার সামনের দিনগুলো? সে কি টিকে থাকতে পারবে এই সমাজে? কে জানে। ভালোবাসার প্রতি তার দিন দিন কেমন গা শিউরে উঠা অনিচ্ছা জন্ম নিচ্ছে। যাকে ভালোবেসে হাত ধরল সেই তো বেইমানি করল, অন্যরা করবে না তারই বাকি গ্যারান্টি আছে। বিয়ে টিয়ে সে আর এই জন্মে করছে না। ডিভোর্সি তকমা নিয়ে সারা জীবন পড়ে থাকবে এই বেশ ভালো। অন্তত কারো থেকে ঠকে যাওয়ার মতো তীব্র যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হবে না। পুনরায় রাতের পর রাত চোখের কোণ ভেজাতে হবে না। হুহো ভালোবাসা। দুনিয়াতে সবাই যদি তার বাবার মতো হতো, সবাই যদি তার দাদার মতো হতো, যারা এখনো তাদের স্ত্রীকে যোগ্য সম্মান দিয়ে ভালোবাসছে। যদি তাসফির বাবার মতো হতো, যে স্ত্রীকে ভালোবেসে তার স্মৃতি নিয়ে বেঁচে আছে কতগুলো বছর নিরামিষ জীবন পার করে যাচ্ছে। সব পুরুষ যদি তাদের মতো হতো, সব পুরুষের যদি এমন মেন্টালিটি থাকতো, খুব কি ক্ষতি হতো? তাহলে তো তার মতো এমন গুটিকয়েক মানুষকে এভাবে দিন যাপন করতে হতো না, ভালোবেসে ঠকে যেতে হতো না। ভালোবাসা নিয়ে চারিদিকে এমন হাহাকার, হতাশা, বিষণ্ণতা জন্ম নিত না। বাসন্তীর হাজারো ভাবনার মাঝে হঠাৎ কলিংবেল বেজে উঠল। তার শব্দে সে চমকে উঠল। মনে মাঝে উদয় হলো প্রশ্নের দানা। এই ভর সন্ধ্যা বেলায় কে এলো? তাসফি ডাইনিং থেকে ছাড়া পেয়ে মাত্র একটু রুমে এসে বসল। নিস্তব্ধকে বসিয়ে দিয়ে এসেছে বিরাট বড় খাবারের আয়োজনের টেবিলে। তাসফি তো এতদিন শ্বশুর বাড়ির আদর আপ্যায়ন পেল, এবার সে না হয় একটু শ্বশুর বাড়ির বিশাল খাবারের স্বাদগুলো নিয়ে দেখুক। শ্বশুর বাড়ির খাবার মজাই মজা। উফাফ, নিস্তব্ধ করুন মুখখানা যদি কেউ দেখত। তাসফির তো নিস্তব্ধ রসেই অসহায় চাউনিখানা দেখলেই হাসিতে লুটিয়ে পড়তে ইচ্ছা হচ্ছে। তাসফি বাইরে তাকিয়ে দেখল ইতোমধ্যে ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করেছে। আকাশ মেঘলা হলো, কখন যে বৃষ্টি নামছে সে খেয়ালই করল না। সারাদিন কোন ধ্যানে ছিল সে। হঠাৎ তাসফির বালিশের পাশে থাকা ফোনটা বেজে উঠল। চট করে তাসফি তা হাতে নিয়ে দেখল আশার ফোন। সঙ্গে সঙ্গে সে জিভে কামড় দিল। ইসস্তার পাখির বাসাকে তো বলাই হয়নি দুদিন সে কলেজে যাবে না। তাসফি ফোন রিসিভ করতেই আশা যেন হামলে পড়ল তার উপরে। কি ব্যাপার বল তো তোর মাইয়া, সকাল থেকে ফোন করে যাচ্ছি আপনার পাত্তাই পাওয়া যাচ্ছে না। কি এমন মহান রাজকার্য করছেন আপনি শুনি? তাসফি আমতা আমতা করল। বিয়ের ব্যাপারটা আশাকে এখনো বলা হয়নি তার। আসলে শোন না, ফোনে চার্জ ছিল না তাই বন্ধ পেয়েছিস। আর আমি একটু বাসায় এসেছি। আশা অবাক হয়ে বলল, বাসায় এসেছিস মানে? কোন বাসা, কার বাসা? তুই তো বাসায়ই থাকিস। মানে কি? তাসফি ইতস্তত করে বলল, আসলে শোন না দোস্ত, আমার আসলে বিয়ে হয়ে গেছে তো। শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসলাম আর কি। আশা বিস্ময় হতবাক হয়ে ঠাস করে বসা থেকে উঠে দাঁড়ালো। চোখ দুটো বড় বড় করে চিল্লিয়ে উঠে বলল, কি? তাসফি কানে হাত দিল, সঙ্গে সঙ্গে চিবিয়ে চিবিয়ে বলল, আসতে বল। এত চিল্লানোর কি আছে ভাই? আশা আগের থেকে দ্বিগুণ জোরে চিল্লিয়ে বলল, চিল্লাবো না মানে? চিল্লাবো না কেন? আমি 100 বার চিল্লাবো, 1000 বার চিল্লাবো। তুই আমার কলেজের একমাত্র কলিজার বান্ধবী। তোর সাথে আজ আমার 2 মাস ধরে ফ্রেন্ডশিপ। আমার সব পেটের কথা তুই জানোস। আর তোর বিয়ে হয়ে গেছে সেটা আমার আজ এই 2 মাস পরে এসে জানতে হলো? ওরে ফাজিলের ফাজিল, তুই বিবাহিত মহিলা, এই কথা কিনা তুই আমায় আজ বললি? ও মাই গড, ও মাই গড। তুই শুধু ভার্সিটিতে আয়, তোর চুপা আমি ভেঙে রেখে দেব। তোমার সব কটা দাঁত না আমি প্লাস দিয়ে কট্টাট কট্টাট করে উঠিয়ে ফেলব। এই ছেমরি, আর কি কি কথা তোর পেটের ভিতরে রেখে দিয়েছিস বলতো? আর কি কি কথা তোর ওইটুকুনু পেটে আছে? নিশ্চয়ই আরো বহুত কিছু আমার থেকে লুকিয়ে গিয়েছিস তুই, তাই না? বল, এখনই পেটে সব কথা উগরে দিবি আমায়। বজ্জাতের বজ্জাত, হারামির হারামি, উনার বিয়ে হয়ে গেছে অথচ এই কথাটা আজ আমায় শুনতে হলো। তাসফি হতভম্ব হয়ে গেল। এই মেয়ে এভাবে রিয়েক্ট করবে সে তো ভাবতেই পারেনি। মনে হচ্ছে একটা অনুষ্ঠানের বক্তৃতা দিয়ে শেষ করে ফেলেছে। মনে তো হচ্ছে এই পাখির বাসা 7ই মার্চের 18 মিনিটের ভাষণকে 5 মিনিটে দেওয়ার প্র্যাকটিস করছে। তাসফি দিল এক ধমক, এই চুপ পপ, স্টপ ইট দোস্ত, কি শুরু করেছিস? বলিনি এখন তো বললাম। আশা চিরবিরিয়ে উঠে বলল, এই তুই একদম কথা বলবি না।
অসভ্য মাইয়া। আমি বলবো তুই শুনবি। বলিসনি মেনে নিলাম। তুই এখনই দুলাভাইয়ের পিক পাঠাবি। আর কলেজে আসার পরেই বিয়ের ট্রিট দিবি। এইটা তোর আমাকে না বলার শাস্তি। দুলাভাইয়ের নাম কি এখনই বল। তাসফি শুষ্ক ঢোক গিলল। এই মেয়ে বিয়ের কথা শুনেই যে অবস্থা। নিস্তব্ধ রসারের সঙ্গে বিয়ের কথা শুনলে হার্ট অ্যাটাক না করে বসে ইয়া খোদা। তাসফি আমতা আমতা করে বলল, ইয়ে মানে, ছবি কি করে দেব বল। ছবি তো ফোনে নেই। তোকে আমি সময় হলেই ওনার সাথে দেখা করিয়ে দেব বুঝলি। নিস্তব্ধ করুণ চোখে তার সামনে থাকা শত শত খাবারের পদের দিকে তাকিয়ে আছে। 1 ঘন্টা ধরে তাকে সবাই খাইয়েই যাচ্ছে। থামার আর নাম নেই। নিস্তব্ধ না পারছে সইতে, না পারছে কিছু বলতে। এমন গ্যারাকলে বোধ হয় সে আর কোনোদিন পড়েনি। আজকের দিনটাই তার খারাপ। এই শ্বশুর বাড়ি আসার পর থেকেই তার একটার পর একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ইহ জন্মে মনে থাকতে বোধ হয় না আর তার শ্বশুর বাড়ি পা পড়বে। ইয়া খোদা, এবাবের মতো তাকে বাঁচিয়ে নাও। পাশ থেকে রাহেলা বলে উঠল, দুলাভাই আপনাকে আর একটু মাংস দেই। নিস্তব্ধ বিড়বিড় করে বলল, হ্যাঁ দাও না দাও, দেখো আস্ত গরু এনে আমার পাতে দিয়ে দাও। খেয়ে অতঃপর কোমায় চলে যাই ইহ জনমের মতো। রাহেলা আবার বলল, দুলাভাই কিছু বললেন? নিস্তব্ধ থতমত খেয়ে বলল, কই কই না তো। আয়শা দেওয়ের নাস্তা নাবুদ হওয়া দেখে মিটি মিটি হাসছে। বাড়িতে রাজ করা ছেলেটা এখানে কেমন মিউ মিউ করছে। বাড়িতে সামান্য নুন বেশি হলে যে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়। তার এই অবস্থা দেখে সে আর নিজের হাসি চেপে রাখতে পারছে না। নিস্তব্ধ ভাবির দিকে করুণ চোখে চেয়ে ইশারায় বলল, ভাবি প্লিজ কিছু একটা করো। আমাকে বাঁচাও প্লিজ। আয়েশা যেন তা দেখলই না। উল্টো মিষ্টির বাটিটা এগিয়ে দিয়ে বলল, আহা দেওরজি, তুমি তো মিষ্টি কিছুই খাচ্ছ না। এই নাও নাও, একটু মিষ্টি খাও। না হার পারা যাচ্ছে। নিস্তব্ধ মাখানো খাবার রেখেই এবারে ছুটল তাসফির রুমে। তার দ্বারা আর সম্ভব না। নিস্তব্ধ চলে যেতেই আয়শা ফিক করে হেসে দিল। মায়ের হাসি দেখে পান্নাও ও হাসল। নিস্তব্ধকে এমন জব্দ হতে দেখে রাহেলা আর আনিকাও মিট মিট করে হাসতে লাগল। নিস্তব্ধ রুমে ঢুকে ওয়াশরুম থেকে হাত পরিষ্কার করে নিল। পুরো রুমে চোখ বুলিয়ে দেখল তার অসভ্য বউয়ের টিকিটিও কোথাও দেখা যাচ্ছে না। বেলকনি থেকে তাসফির কথার আওয়াজ ভেসে এলো। ও তার মানে বজ্জাত মেয়েটা তাকে ফাঁদে ফেলে এখানে এস কথা বলা হচ্ছে, ফোনে রং ঢং করে দেখাচ্ছে মজা। নিস্তব্ধ বেলকনিতে গিয়ে বলে উঠল, ও তাহলে ম্যাডাম আমাকে বিপদে ফেলে এখানে ফোনে কথা বলে ফর্তি করা হচ্ছে বুঝি। পুরুষ কণ্ঠ পেতেই আশা ফোনের ওপাশ থেকে চেঁচিয়ে উঠল, এই কে কথা বলল, কার কণ্ঠ পেলাম, কেমন চেনা চেনা লাগলো। তাসফি সঙ্গে সঙ্গে জিবে কামড় দিয়ে নিস্তব্ধর মুখ চেপে ধরল এক হাত দিয়ে। নিস্তব্ধ থমকে গেল। হতবাক হয়ে তাকিয়ে রইল তাসফির দিকে। মেয়েটা করছে কি, হুঁশ আছে তো তার? তাসফি অপর হাতে ফোন মিউট করে নিস্তব্ধর মুখ থেকে হাত সরিয়ে তাকে শাসিয়ে বলল, এই একদম কথা বলবেন না। দেখছেন না কথা বলছি। নিজেই নিজের পরিচয় দিতে নিষেধ করেছেন, এখন আবার এখানে এসে গলা ফাটাচ্ছেন। আজব তো। নিস্তব্ধ কোনো কথা বলল না। একইভাবে তাসফির দিকে তাকিয়ে রইল। তাসফি ফোনের মিউট অফ করে বলল, আরে কে কথা বলবে, ওই যে আমার পিচ্ছি চাচাতো ভাই আর কি। আশা সন্দেহ নিয়ে বলল, পিচ্ছি ছেলের গলা কি এমন পরিপূর্ণ পুরুষ মানুষের মতো শোনায় নাকি কখনো? হ্যাঁ, পাগল পেয়েছিস আমায়? তাসফি মেকি রাগ দেখিয়ে বলল, আরে কি মুশকিল দেখতো, ওর গলাটা একটু এমনই। আর কে থাকবে? আশা ভারী কণ্ঠে বলল, ঠিক আছে বিশ্বাস করলাম, এবারে দুলাভাইয়ের নামটা বল শুনি। আর কি করে সে? বাড়ি কেথায়? তাসফি সঙ্গে সঙ্গে আবারও মিউট করল, নিস্তব্ধ দিকে তাকিয়ে বলল, এই আপনার আর কোনো নাম নেই? নিস্তব্ধ তাসফির থেকে চোখ সরিয়ে বৃষ্টি দেখছিল। তাসফির কথায় ভ্রু কুঁচকে বলল, কেন? তাসফি বিরক্ত নিয়ে বলল, আরে ভাই আছে কিনা বলে ফেলুন তো। নিস্তব্ধ কপাল কুঁচকে বলল, আমি তোমার ভাই লাগি কোন জনমের? তাসফি হতাশ হয়ে বলল, ওকে ঠিক আছে, ভাই লাগেন না, জামাই লাগেন হয়েছে। এবার বলুন, আছে? কি দরকার? আছে যখন একটু দয়া করে বলবেন কি? বলে আমায় কৃতার্থ করুন জনাব। নিস্তব্ধ থমথমে গলায় বলল, অনুভব শেখ। আমার দাদি রেখেছিল এই নাম। তাসফি ঠোঁট প্রসারিত করে বলল, মহৎ কাজ করে ফেলেছেন আপনার দাদি। ওপাশ থেকে আশা হ্যালো হ্যালো করেই যাচ্ছে। তাসফি মিউট অফ করে বলল, হ্যাঁ আশা বল। আশা বিরক্তি নিয়ে বলল, মাঝে মাঝে কোথায় হারিয়ে যাস তুই বলতো। তাসফি আমতা আমতা করে বলল, ওই আসলে বৃষ্টি হচ্ছে তো, নেটওয়ার্ক ঠিকঠাক পাচ্ছে না বুঝলি তো। আশা জানালার পর্দা সরিয়ে বাইরে তাকিয়ে দেখল সত্যিই বৃষ্টি হচ্ছে। বিল্ডিংয়ের ভেতর কখন বৃষ্টি হয় আর থামে বোঝাই মুশকিল। অতঃপর নিঃশ্বাস ছেড়ে বলল, যাই হোক এবার বল দুলাভাইয়ের নাম কি? তাসফি ততক্ষণাৎ উত্তর করল,
অনুভব অনুভব শেখ। আশা উৎফুল্ল চিত্তে বলল। ভারী সুন্দর নাম তো। আচ্ছা পিক যেহেতু নেই কেমন দেখতে বলতো? নিস্তব্ধ স্যারের মতো হ্যান্ডসাম, নাকি আমাদের ইয়াকুব স্যারের মতো বেকুব টাকলা? হুম হুম। নিস্তব্ধ নাম শুনে তাসফি খুক খুক করে কেসে উঠল। নিস্তব্ধ দিকে আর চোখে তাকিয়ে বিড়বিড় করে বলল, নিস্তব্ধ স্যারের মতো না ছাই। গোটা মানুষটাই তো উনি। নিস্তব্ধ দিকে আবারও আর চোখে তাকিয়ে মনে মনে বলল, দেখাচ্ছি মজা, বাসর রাতে বউ চেনো না তাই না? দুদিন পর ঘর থেকে বের করে দাও। এবার তোমায় দেখাবো মজা চান্দু। তাসফির খেলা তো কেবল শুরু। আশাকে বলল, আরে কি যে বলিস? নিস্তব্ধ স্যার আবার হ্যান্ডসাম নাকি? ছেহ কি যে বলিস না। তুইও না পাগল আশা? আর আমার বর কেমন দেখতে তাই তো? আর আমাদের ইয়াকুব স্যারের থেকেও বিচ্ছিরি দেখতে কি বলবো? ইয়াকুব স্যারের তো চুল নেই। আর এই লোকের পেটে ইয়া বড় ভুঁড়ি। দেখতে একদম জলহস্তির মতো। বাবা যে কি দেখে এই অসহ্য লোকটার সাথে আমার বিয়ে দিল, আমি তে সারাক্ষণ এই ভাবি। নিস্তব্ধ ততক্ষণাই নিজের পেটে হাত দিয়ে চোখ বড় বড় করে নিল। কি বলে এই মেয়ে? তার এত স্লিম বডিকে পেট মোটা বানিয়ে দিল। আর সে কিনা জলহস্তি। অপাসের আশা কেসে উঠল। কি বলিস, সত্যি নাকি দোস্ত? তাসফি বলতে গেল, আরে হ্যাঁ, আমি কি মিথ্যা বলছি নাকি? বেটার গালে সারাক্ষণ দুর্গন্ধ থাকে জানিস তো। আর তার মুখটা কালো বানরের মতো। আর দাঁতগুলো বেড়ালের মতো। মনে হয় এখনই এসে কামড়। তাসফি আর বলতে পারল না। তার আগেই নিস্তব্ধ খট করে তার হাত থেকে ফোনটা এক প্রকার কেড়ে নিয়ে কলটা কেটে দিল ততক্ষণাৎ। তাসফির দুই হাত মুহূর্তের মাঝে চেপে ধরল রেলিংয়ের সাথে। ঘটনার আকস্মিকতায় তাসফি কিছু বুঝে ওঠারও সুযোগ পেল না। সে চোখ বড় করে চাইল। নিস্তব্ধ তাসফির দুই হাত রেলিংয়ের সাথে জোরে চেপে ধরে দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, এই মেয়ে সমস্যা কি তোমার? মেরে না সবগুলো দাঁত ভেঙে রেখে দেব। বারবার আমায় জ্বালাতন করাই কিন্তু তোমার বিরাট বড় শাস্তি পেতে হবে। এই নিস্তব্ধ ইয়াসারকে না চ্যালেঞ্জ করো না বোকা মেয়ে। পরে কিন্তু ভীষণ পশ্চাতে হবে। থাপ্পড়ে তোমার চোপা ভেঙে দেব। কি ভেবেছ আমায়? কিছু বলছি না দেখে মাথায় চড়ে বসেছ? নিস্তব্ধ রাগে ফেটে যাচ্ছে। কর্তব্যর সাহস এই অসভ্য মেয়ের দিনের পর দিন তাকে অবহেলা করে যাচ্ছে। তার নামে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। চারপাশে তখন তুমুল ঝড়। বাতাসের এলোমেলো ঝাপটা। ঝড় হওয়ার পূর্বাভাস পেয়ে বিদ্যুৎ নিয়ে গেল হঠাৎ করে। বেলকনিতে এখন ঘুটঘুটে অন্ধকার। দুজনের মাঝের দূরত্ব 1 ইঞ্চি সমান হবে বোধ হয়। নিস্তব্ধ ধমকে তাসফি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিয়েছে। হঠাৎ দূরে কোথাও বজ্রপাত হলো। সেই আলোয় তাসফির গোলগাল ফোলা ফোলা মায়াবী ফর্সা মুখশ্রী সেই বজ্রপাতের আলোয় স্পষ্ট দৃশ্যমান হলো নিস্তব্ধ সামনে। নিস্তব্ধ থমকে গেল। নিস্তব্ধ ও নিস্তব্ধ হলো। তার রাগীর চোখের পাতা হঠাৎ করে উত্তাল ঢেউ থামিয়ে নদীর মতো শান্ত হয়ে গেল। তার হাতের বাঁধন দৃঢ় থেকে একটু হালকা হলো। হুট করে এক হাত তাসফির হাত থেকে ছুটিয়ে তার কোমর চেপে ধরল। মাঝে থাকা দূরত্বটুকু মিলিয়ে গেল নিমিষেই। তাসফি চোখ মেলে চাইল। তখনই আবারও পরপর 4 বার বজ্রপাত হলো। তাতে 2 মিনিট যাবৎ চারপাশটা আবারও মৃদু আলোকিত হলো। দুজন মানবী তাদের চোখে চোখ রাখল। চোখের অসীম গভীরতা মাপতেই যেন ব্যস্ত তারা। পরিবেশের মতো উথাল পাতাল তাদের মন পবন। মন মাঝি হারিয়েছে কোনো দূর পাহাড়ে। কুল পাওয়া দায়। তাসফির গোলাপি অধর জোড়া থরথর করে কাঁপছে। নিস্তব্ধ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে সেদিকে। কোনো অদৃশ্য শক্তি তাকে চম্বুকের মতো টানছে। নিস্তব্ধ ধীরে ধীরে তাসফির মুখের দিকে এগিয়ে যেতেই আবারও বজ্রপাত হলো। তাসফি কেঁপে উঠল, তার হুঁশ ফিরল। অধরে অধর মিলিত হবার আগেই তাসফি সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিতেই নিস্তব্ধ পুরুষালী তপ্ত অধর জোড়া ঠেকল তাসফি বাম গালে। বিস্ময় চোখ বড় বড় করে নিল তাসফি। পুরুষালী স্পর্শে কিছুটা কেঁপে উঠল সে। মুহূর্তেই নিজেকে শক্ত করে হাত আলগা থাকায় সে ধাক্কা দিয়ে নিস্তব্ধকে দূরে ঠেকে দিল। আঙুল উঁচিয়ে আগুন চোখে তার দিকে তাকিয়ে শাসিয়ে বলল, ডোন্ট ক্রস ইউস লিমিট মিস্টার নিস্তব্ধ ইয়াসার। খবরদার আমায় ছোঁয়ার চেষ্টা করবেন না। আপনি আমায় বউ হিসাবে মানেন না। আমিও চাই না আপনি কোনো মিসবিহেভ করেন। সো নিজের সীমার মধ্যে থাকবেন। জাস্ট মাইন্ড ইট। বলেই সে ঠাস করে বেলকনির দরজাটা লাগিয়ে ভেতরে চলে গেল। খাটে বসে নিজের মাথা চেপে ধরল। উফাফ, সব কিছু এত অসহ্য ঠেকেছে কেন তার? নিজের অজান্তেই তার হাতখানা গিয়ে ঠেকল তার বাম গালে। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিল তাসফি। নিস্তব্ধ অন্ধকারের মাঝেই দীর্ঘ সময় দাঁড়িয়ে রইল সেখানে। পাগলা হাওয়ার ঝাপটা লাগতে লাগলো তার গায়ে। উত্তাল বর্ষণ ভিজিয়ে দিতে লাগলো তার সারা শরীর। নিস্তব্ধ ইয়াসারের চোয়াল বেয়ে বৃষ্টির ফোঁটা চুইয়ে চুইয়ে পড়তে লাগল। সুদর্শন মানবটির পরনের কালো টি শার্ট ট্রাউজার ভিজে যেতে লাগলো বৃষ্টির ঝাপটায়। এই মুহূর্তে তার মস্তিষ্কে চলছে বুদ্ধিদীপ্ত কোনো অদ্ভুত রহস্য।
যেই রহস্য নিস্তব্ধ ইয়াসাস ব্যতীত বুঝি কেউ জানে না। জানবে কেমন করে? সে তো কখনো জানতেই দেবে না। অন্ধকারের মাঝে সেই সুদর্শন মানবটি প্রথমবারের মতন মন খুলে মিষ্টি করে হাসল। তার হাসিতে প্রকৃতির এতক্ষণের উত্তাল ঝড়ও যেন থামতে শুরু করল। নিস্তব্ধ বসে পড়ল বেলকনির ফ্লোরে। তাকিয়ে রইল শূন্য আকাশের মাঝে। খুঁজে নিতে চেষ্টা করল সেখানে নিজেকে। ছাপিয়ে দিতে চাইল সকল শূন্যতাকে। ইতোমধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে শুরু করেছে। বাসন্তী ব্যস্ত পায়ে দরজা খুলে দেখতে পেল মাহিনের হাস্য উজ্জ্বল মুখশ্রীখানা। প্রথমেই দরজার সামনে বাসন্তীকে দেখে সে কিছুটা ভরকে গেল। এভাবে দরজার সামনেই সে আশা করেনি বাসন্তীকে। বাসন্তী এই অসময়ে মাহিনকে দেখে অবাক হয়ে গেল। তার আসার কারণ বুঝতে পারল না। নিস্তব্ধ ও তো বাড়িতে নেই। বাসন্তী হাস্য উজ্জ্বল মুখে বলল, আরে মাহিন যে, এসো এসো, ভেতরে এসো। এই সময় হঠাৎ কারো বিপদ আপদ হলো না তো আবার? আন্টি ঠিক আছে তো? মাহিন ভেতরে এসে সোফায় বসে তার সিল্কি চুলে হাত বুলিয়ে ইতস্তত করে বলল, হ্যাঁ হ্যাঁ, সবাই ঠিক আছে। আসলে নিস্তব্ধ সঙ্গে একটু দরকার ছিল আর কি। মাহিন শুষ্ক ঢোক গিলল। একদম ডাহামিথ্যে কথা বলে বসল সে। সে তো বাসন্তীকে দেখতেই এতটা পথপাড়ি জমালো। গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় করে ওসমান ভিলা এলো। প্রেয়সীর মুখখানা যাতে মাঝে মাঝেই অবলোকন করতে পারে, তাই তো যশোর শহর ছাড়ল দুদিনের মাঝে। বাসন্তী প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, ও আচ্ছা আচ্ছা, তা তুমি না যশোর ছিলে, এলে কবে? মাহিন আমতা আমতা করে বলল, আসলে আজই ঢাকায় শিফট করেছি। ওখানে একা একা ভালো লাগছিল না। মা বাবা আপনি এখানে আর আমি ওখানে। বসন্তী ভ্রু কুচকে বলল, আমি মানে? মাহিন থতমত খেয়ে দ্রুত বলল, ওই আপনি মানে আপনারা নিস্তব্ধ আর বাকি বন্ধুরা, ওরা সবাই, সেটাই বললাম আর কি। ও তাই বলুন। মাহিন দ্রুত কথা ঘুরিয়ে বলল, আপনি? আর কেউ নেই বাসায় বাসন্তী? কাউকে দেখছিন না যে? মাহিনের হঠাৎ বাসন্তীর নাম ধরে ডাকায় সে কিছুটা চমকে উঠল। ঘাবড়ে গেলেও মেকি হেসে বলল, ওই না, আসলে নিস্তব্ধ আর আয়শা ভাবিরা তাসফিরদের বাড়িতে গেছে বেড়াতে। মা ঘরে, বাবা তো বাহিরে। বাড়িতে শুধু দাদু আছে। কোনো দরকার? মাহিন এক দৃষ্টিতে পলক না ফেলে বাসন্তীর দিকে তাকিয়ে রইল। সে দেখছে মেয়েটার অস্বস্তি মাঝেও মিছে হেসে কথা বলা, সঙ্গে একটু একটু ঠোঁট নাড়ানো। মাহিন তাকিয়ে থেকেই মাথা নেড়ে জবাব দিল, নিস্তব্ধকে একটু দরকার ছিল। আসার সময় ফোন করা হয়নি ওকে। বুঝতে পারিনি বাড়িতে নেই। তবে এখন আর দরকার নেই বাসন্তী। যা দরকার ছিল পূরণ হয়ে গেছে, বরং তার চেয়েও বেশি কিছু। মাহিনের কথা বুঝতে না পেরে তার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে চাইল বাসন্তী। তার বয়সে ছোট্ট একটা ছেলে তাকে বারবার নাম ধরে ডাকায় তার খুব অস্বস্তি হচ্ছে। সঙ্গে অদ্ভুত কথাবার্তায় সে আরও মিয়ে যাচ্ছে। মাহিন আর কিছু না বলে আসি বলে বেরিয়ে গেল। আরে একটু বসো, চা বা নাস্তা পানি কিছু ট্রাই করো অন্তত। মাহিন মুচকি হেসে পিছু ফিরে বলল, অন্য দিন হবে। চিন্তা করবেন না বাসন্তী। বাসন্তী অদ্ভুত চোখে তার যাওয়ার পানে তাকিয়ে রইল। ছেলেটা কেমন যেন রহস্যময়। কি অদ্ভুত তার চোখের ভাষা। বাসন্তী চোখ বন্ধ করে নিল। মনের মাঝের এত অযাচিত ভাবনাকে ভীষণ করে শাসালো। বেলকনির খোলা দরজা দিয়ে সূর্যের তীক্ষ্ণ রশ্মি তাসফির চোখে লাগতেই তীব্র ঘুম ছুটে গেল তার। পিটপিট করে চোখ মেলে উঠে বসল সে। রাতে হাজারটা কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছে তার খেয়ালই নেই। ওয়াশরুম থেকে একবারে গোসল সেরে বের হলো তাসফি। কাল ভিজে যাওয়ায় গাটা কেমন ম্যাচ ম্যাচ করছিল। এখন ভালো লাগছ? তাসফি সারা রুমে চোখ বুলালো। তার অসহ্য ডাক্তার বরকে কোথাও দেখতে পেল না। মুহূর্তেই তার কাল রাতের সেই অযাচিত ঘটনা স্মরণে এলো। রুমের বাইরে বের হয়ে চাচির কাছে গেল। মেজো চাচি তাকে দেখে বলল, কি রে, উঠে পড়েছিস? জামাই বাবা উঠেছে, খাবার তৈরি হয়ে গেছে। যা জামাই বাবাকে এবারে ডেকে ডাইনিংয়ে নিয়ে আয় দেখি। তাসফি ভ্রু কুচকে বলল, উনি বাইরে বের হয়নি? মেজো চাচি বলল, কার কথা বলছিস? জামাই বাবা? দেখ মেয়ে বলে কি, তুই তো কেবল মাত্র ও ঘর থেকে বের হলি। কিছু মনে পড়তেই তাসফি দৌড়ে রুমে এলো। মেজো চাচি চিল্লিয়ে বলতে লাগলেন, আরে করিস কি, আস্তে ছোট পড়ে যাবি তো। মেয়েটা নাকি যে করে। তাসফি রুমে এসে দ্রুত বেলকনিতে গিয়ে দেখে ঠিক যা ভেবেছিল তাই। নিস্তব্ধ বেলকনির ফ্লোরে বসেই ঘুমিয়ে আছে। তাসফি হতবাক হয়ে চেয়ে রইল। এই লোক এই ভিজে গায়ে সারারাত এমন ঠান্ডা ফ্লোরে বসেছিল। ইয়া খোদা, ঠান্ডা লেগে যায়নি তো আবার? যদি জ্বর টর আছে? না, তাসফি আর ভাবতে পারল না। নিজের চোখ বন্ধ করে বড় করে শ্বাস নিল। দ্রুত নিস্তব্ধ চোখে মুখে হাত দিয়ে দেখতে লাগলো। হ্যাঁ, গাটাও তো কেমন গরম গরম লাগছে। ঈশ্বর, লোকটাকে এভাবে শাস্তি দিতে গিয়ে কি একটু বেশিই করে ফেলল না তো? এখন যদি লোকটার জ্বর বাঁধিয়ে বসে কি হবে? সে তো চেয়েছিল লোকটাকে একটু শায়েস্তা করতে।
তাকে এতদিন করা অপমানের জবাব দিতে। লোকটার কোনো শারীরিক ক্ষতি তো সে করতে চায়নি। নিস্তব্ধ গলায় হাত দিয়ে বসা অবস্থায় নিস্তব্ধ চোখ পিটপিট করে চাইল। তাসফিও পিটপিট করে নিস্তব্ধ সুদর্শন মুখখানায় চোখ বুলিয়ে শুষ্ক ঢোক গিলল। নিস্তব্ধ নিজের সামনে তাসফির অবয়ব অবলোকন করে সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে দাঁড়িয়ে পড়ল। নিস্তব্ধ চিৎকারে ভয় পেয়ে তাসফিও চিৎকার করে উঠল। ওদিকে দুজনের হঠাৎ এমন চিৎকার শুনে তাসফির বাবা চাচি আয়শা সবাই ভয় পেয়ে এগিয়ে এলো। কি হলো, আবার কোনো বিপদ আপদ হলো না তো? মোস্তফা সাহেব আতঙ্কগ্রস্ত স্বরে দরজায় টোকা দিয়ে ডাকল। তাসফি, মামুনি, কি হয়েছে? দরজা খোলো মামুনি। বাইরের তাদের ডাকার চেঁচামেচিতে যেন দুজনের হুঁশ ফিরল। তাসফি নিজের ভুল বুঝতে পেরে দ্রুত দরজা খুলতে গেল। নিস্তব্ধ তবুও ভাবলেনহীন। চিৎকার শেষে যেন সে একদম নীরব হয়ে গেছে। নিস্তব্ধ টলতে টলতে ওয়াশরুম ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দিল। তাসফি আবারও তাতে কেঁপে উঠল। কাপা কাপা হাতে দরজা খুলে বোকার মতো দাঁত বের করে হাসি দিল। মোস্তফা সাহেব চিন্তিত ভঙ্গিতে বলল, কি হয়েছল মা? কোনো সমস্যা? চিৎকার করলে কেন? তাসফি মাথা চুলকে আমতা আমতা করে বলল, তেলাপোকা তেলাপোকা বাবা, ভয় পেয়েছিলাম হঠাৎ দেখে। মোস্তফা সাহেব ভ্রু কুঁচকে বলল, সে কি, তুমি তেলাপোকা ভয় পাওয়া শুরু করলে কবে থেকে মাননি? এই রে, সে ভুল বলে বসেছে, এবার কি করবে? ফট করে সে বলে বসল, আমি না বাবা, ওই যে উনি তেলাপোকা দেখে ভয় পায় আর কি। উনিও চিৎকার দিল। ওনার চিৎকারে আমিও ভয় পেয়ে চিৎকার দিলাম আসলে। বলেই তাসফি বোকা হেসে মাথা চুলকালো। তাই বলো মামুনি, আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক জামাই, বাবাজিকে নিয়ে নাস্তা করতে এসো। নিস্তব্ধ কই? উনি তো ওয়াশরুমে বাবা, ওয়াশরুমে। আয়শা মিট মিট করে হাসছে। কি হয়েছে সেটা বুঝতে না পারলেও সে স্পষ্ট বুঝতে পারছে তাসফি একদম ডাহা মিথ্যা কথা বলে দিল। কারণ নিস্তব্ধ কোনোদিন তেলাপোকায় ভয় পায় না। পান্না একবার তেলাপোকা দেখে ভয় পেয়ে চিৎকার করে উঠলে নিস্তব্ধ সেই তেলাপোকাটাকে নিজ হাত দিয়ে ধরে দেখিয়ে পান্নার ভয় ভাঙিয়েছিল। সেখানে আজ নিজে ভয় পেয়ে চিৎকার করার প্রশ্নই উঠে না। বাসর রাতে পাবেলকে দেখে তো সে চিৎকার করে উঠেছিল। বয়স কম হওয়ায় আয়শা তখন এত বড় একজন মানুষের সাথে একা ঘরে ভয়ই পেয়েছিল। চিৎকার শুনে তার শ্বশুর শাশুড়ি সহ সবাই উপস্থিত হয়েছিল। সবাই যা নয় তা বলেছিল পাবেলকে। বেচারা তো লজ্জায় মূর্ছা যাওয়ার অবস্থা। বেচারা বউকে সামান্য স্পর্শও করল না, অথচ অধৈর্যের তকমা লাগিয়ে দিল সবাই তাকে। এরপর থেকে 1 মাস তো সবাই তাকে উঠতে বসতে এই খোটাই শুনালো। আয়শাও সে সময় চিৎকার দিয়ে বিপাকে পড়েছিল। তারই বা দোষ কি? সে তো আর ইচ্ছে করে দেয়নি, মনের ভয় থেকেই তো দিয়েছিল। সবাই যেতেই তাসফি ঠাস করে দরজাটা লাগিয়ে এসে ধপাস করে ঝিম ধরে কতক্ষণ বিছানায় বসে রইল। তখনই নিস্তব্ধ ওয়াশরুম থেকে মাথা অর্ধেক বের করে। তাসফিকে ডাকল। তাসফি বিরক্তি নিয়ে বলল, কি হয়েছে এমন সাপের মতো মাথা অর্ধেক নের করে ফোনা তুলে ফসফস কেন করছেন? যা বলার সোজাসুজি বলুন না। নিস্তব্ধ কটমট করে তাকিয়ে বলল, কখন থেকে ডেকে যাচ্ছি, কথা কানে যায় না তোমার? কার ধ্যানে থাকো ইদানিং, কোনো কথাই তোমার কানে যায় না। উফাফ, এত প্যাচাল না পেরে বেরিয়ে আসতে পারেন তো? নিস্তব্ধ চোখ বড় বড় করে বলল, এই মেয়ে, তুমি তো ভারী অসভ্য। এই অবস্থায় তুমি আমায় বাইরে বেরিয়ে আসতে বলছো? নির্লজ্জ মেয়ে মানুষ। তাসফি ভ্রু কুঁচকে বলল, তো বেরিয়ে আসলে কি সমস্যা? নিস্তব্ধ কটমট করে তার দিকে তাকিয়ে বলল, তোমার মতো তো আমি নির্লজ্জ নই মেয়ে, যে রুমে এসে অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়াবো। এই আপনি আমায় নির্লজ্জ বললেন কোন সাহসে? আপনার কোনো ধারণা আছে? নিস্তব্ধ তাকে থামিয়ে দিয়ে বলল, আল্লাহ ওয়াস্তে আমার তোয়ালে টি শার্ট আর ট্রাউজারটা দিয়ে আপনি সাফাই গান ম্যাডাম। আমি কি এখন নগ্ন গায়ে আপনার সামনে বের হব? তাসফি মেজাজ দেখিয়ে বলল, কেন নগ্ন গায়ে কেন বের হবেন? নির্লজ্জ পুরুষ মানুষ। ওয়াশরুমে কাপড় নিয়ে যান না। এতক্ষণ এত প্যাচাল পেরে সময় নষ্ট না করে শুরুতে জামা কাপড় দিতে বললেই তো ঝামেলা শেষ। এমনি তো আর আপনায় অসহ্য বলি না। তাসফি নিস্তব্ধ মুখের উপরে জামা কাপড়গুলো ছুঁড়ে মারল। নিস্তব্ধ বিড়বিড় করে বলল, মেয়ে তো নয় যেন ধানিলঙ্কা। দিন দিন এর ঝাঁঝ ঝাল দুটোই যেন বেড়ে যাচ্ছে। কবে না দেখা গেল নিস্তব্ধ তার ঝাঁঝ আর ঝালে ছটফট করেই না মরে গেল। নিস্তব্ধ ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই তাসফি তাকে চেপে ধরল। এই আপনি তখন এভাবে চিৎকার করলেন কেন? চিৎকার করে কি প্রমাণ করতে চাইলেন আপনি? কাল যখন আপনি আমায় চেপে ধরেছিলেন আমি কি চিৎকার করেছিলাম বলুন? নিস্তব্ধ ব্যঙ্গ করে হাসতে লাগল। তাসফি ফুঁসে উঠল, এই আপনি এমন শয়তানের মতো হাসছেন কেন? তো হাসব না? তোমার ওই কুৎসিত চেহারা দেখেই তো আমার সকাল সকাল প্রাণ পাখি উড়ে যাবার জোগাড় হলো। ভাগ্যিস কাল বর্জ্যপাতটা হলো, না হলে তুমি তো অসভ্য মেয়ে আমার ইজ্জত নিয়ে টানাটানি করছিলে। কাল বড় বাঁচা বেঁচে গেছি বুঝলে মেয়ে।
না হলে কাল তো আমি ওখানেই অর্ধেক মতে ভূত হয়ে যেতাম। বলতে বলতেই নিস্তব্ধ হাঁচি দিয়ে ফেলল, হাউচ্ছু হাউচ্ছু। তাসফি চোখ ছোট ছোট করে তাকালো। আমি আপনার ইজ্জত নিয়ে টানাটানি করছিলাম? অবশ্যই। তো তোমার কি মনে হয় আমার মতো একটা সভ্য শান্ত পুরুষ তোমাকে এমনি এমনি টাচ করতে যাবে? কখনোই না। ও তাই নাকি আপনি সভ্য শান্ত? অবশ্যই। তাসফির চোখ বড় বড় করে বলল। তার মানে আপনি বলতে চাইছেন কাল আমি আপনাকে সিডিউস করেছিলাম? জি আজ্ঞে। বলেই নিস্তব্ধ শয়তানি হাসি দিল। তাসফি নিস্তব্ধ দিকে তেড়ে গিয়ে বলল, আপনি না এক নম্বরের অসভ্য অভদ্র বর্বর বদমাশ ডাক্তার। সঙ্গে কর্তব্যহীন হাজবেন্ড। উফাফ অসহ্য। বলেই তাসফি গটগট করে হেঁটে রুম ছেড়ে বেরিয়ে যেতে লাগল। পেছনে থেকে নিস্তব্ধ চেঁচিয়ে বলল, আর তুমি কি? আরে আরে এই যে ম্যাডাম শুনে জানতো। বলেই নিস্তব্ধ হাসতে লাগল। তার হাসার মাঝে সে আবারও হাসি দিল। উফাফেই হাসিতে তো তার জান নড়ে যাবার জোগাড়। শেষে কিনা কুৎসিত মেয়ের যাতনায় সারাক্ষণ বেকনিতে বসে বৃষ্টিতে ভিজে হাসি কাশি বাঁধিয়ে ফেলল। আশ্চর্য! শুধুই কি কুৎসিত মেয়ের জন্য? তাসফির সারা শরীর রাগে ফেটে পড়ছে। যেখানে তার কিনা এই লোককে নির্লজ্জ অসভ্য উপাধি দেওয়ার কথা, সেখানে এই লোক কিনা আজ উল্টো তাকে মাতো দিয়ে দিচ্ছে। কি রকম কথায় কথায় তার সঙ্গে ঝগড়া লাগিয়ে দিচ্ছে। তার চেয়ে বরং এই লোকটাই হাজারটা প্যাচাল পারছে। আর যেই লোক হাসত না, সে কিনা এখন কেমন নির্লজ্জের মতো হেসেই যাচ্ছে। এই এক মিনিট এই লোক কাল সারারাত বৃষ্টিতে ভিজে স্মৃতিশক্তি হারিয়ে ফেলে নিত আবার। যে কাল পর্যন্ত গম্ভীর হয়ে থেকেছে, সেই লোক সকাল থেকেই একদম ভিন্ন অদ্ভুত আচরণ করছে। তাসফি যেন এই নিস্তব্ধ ইয়াসারকে চিনতেই পারছে না। মনে হচ্ছে একদম নিস্তব্ধ রই ভিন্ন একটি সত্তা। এই নিস্তব্ধ আবার যমজ কোনো ভাইটাই নেই তো? শ্বশুর বাড়ি গিয়েই শাশুড়িকে আগে জিজ্ঞেস করে ব্যাপারটা শিওর হতে হবে তো। সকালের নাস্তা শেষে নিস্তব্ধ বসে আছে ড্রয়িং রুমের সোফায়। তার হাতে ডজন খানেক টিস্যু। সে যে হারে হাঁচি দিয়েই যাচ্ছে, তাতে টিস্যুর গোটা প্যাকেটটা শুদ্ধ হাতে রাখলে বোধ হয় আরও ভালো হতো। কিছু মিনিট পর পর সে সারা রুম কাঁপিয়ে হাঁচি দিয়ে যাচ্ছে। তার হাঁচির শব্দে সবাই কেঁপে কেঁপে উঠছে। মনে হচ্ছে এই কোথাও বজ্রপাত হলো বুঝি। ছোট্ট চাচি তো ভয় পেয়ে তার হাত থেকে কাচের বাটিটাই ভেঙে পড়ে গেল। মেজো চাচি পানি খেতে গিয়ে পানি নাকে মুখে সে কি অবস্থা। তাসফি তো রুমে ঢুকতে গিয়ে দরজার সাথে বাড়ি খাবার জোগাড়। পান্না তো ভয় কাকাইয়ের কাছেই যাচ্ছে না। আহারে বেচারার জন্য তাসফির এবারে সত্যিই মায়া হচ্ছে। কিভাবে হাঁচি দিয়ে যাচ্ছে সমানে। বেচারার ফর্সা নাকটা লাল টুকটুকে হয়ে গেছে। ছিলেও গেছে বোধ হয় কিছুটা টিস্যু দিয়ে মুছতে মুছতে। জ্বালা পোড়া করছে কি? রাহেলা এর মাঝে এক ফাঁকে নিস্তব্ধকে গিয়ে জিজ্ঞেস করল, দুলাভাই আপনি কি জিম করেন? নিস্তব্ধ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কেন? রাহেলা এমন গম্ভীর কণ্ঠ শুনে অবাক হলো। কি এমন জিজ্ঞেস করেছে যে এমন চোখ মুখ কুঁচকে জিজ্ঞেস করতে হবে? মনে হচ্ছে যেন তাকে কেউ জিজ্ঞেস করেছে, দুলাভাই আপনি কি মরিচ বাটা খাবেন? কই না তো, তা তো জিজ্ঞেস করেনি। রাহেলা লজ্জা নিয়ে বলল, এই যে দুলাভাই কি সুন্দর আপনার ফিটফাট বডি। কোথায়ও একটু ভুঁড়ি বের হয়নি? জানেন তো আমাদের পাড়ার মোড়ে মুদি দোকানদারের মাত্র 25 বছর বয়স। তার তো ইয়া বড় একখানা ভুঁড়ি বুঝলেন। নিস্তব্ধ বিরক্তিতে কপাল কুঁচকে নিল। এই অসভ্য মেয়েটার বাড়ির সবাই কি এমন তার মতো বাচাল নাকি? আশ্চর্য। রাহেলা আর কিছু বলতে নিবে তার আগে নিস্তব্ধ আবারও ঘর কাঁপিয়ে হাঁচি দিয়ে বসল। রাহেলা তো শব্দে দূরে ছিটকে গিয়ে দাঁড়ালো। বেশ ভয় পেয়েছে সে। আগাম বার্তা নেই, হুট করে যদি কেউ এমন অদ্ভুত শব্দ করে বসে, তাও পরপর 2-3 বার, তাহলে তো ভয় পাওয়াই স্বাভাবিক। তার মাঝেই তাসফি এসে বসল ওপর সোফায়। তার হাতে হেয়ার ড্রায়ার। চুলগুলো তার কিছুতে শোকাচ্ছেই না। সকালে তার গোসল করাটাই ঠিক হয়নি। আবার না করেও মন ভালো হচ্ছিল না। আয়েশা এসে বসল নিস্তব্ধর পাশে। নিস্তব্ধ আর তাসফি দুজনের উদ্দেশ্যই ঠাট্টা করে বলল, তা আমার দেওরজি, চুল দেখছি ভেজা। আমার নতুন জায়ের চুলগুলোও সকাল সকাল ভেজা। কি ব্যাপার? হুম, নানির তাইলে এতদিনের দুঃখ ঘুচবে বুঝি। আর তাছাড়া নিস্তব্ধ বাবু রাউন্ড কি একটু বেশি হয়ে গেল নাকি? মনে হচ্ছে কাল সারারাত ভর দুজন মিলে শুধু গোসলই করে গেছ। যে হারে হাঁচি দিয়ে যাচ্ছেন। কোনো প্রতিযোগিতা ছিল নাকি আবার কাল? আয়েশা ভাবির ইঙ্গিত বুঝতে পেরে তাসফি লজ্জায় মিয়ে যাচ্ছে। ইয়া খোদা, মাটি ফাঁক হোক, সে ভিতরে ঢুকে যাক জীবিত অবস্থায়। তাসফি চোখ কটমট করে তাকালো নিস্তব্ধ দিকে, যেন চোখ দিয়েই ভস্ম করে দিবে। সব দোষ এই অসভ্য ডাক্তারের। কে বলেছিল কাল সারারাত বেকনিতে ভিজে গায়ে বসে থাকতে? কে বলেছিল তাসফিকে এভাবে রেলিংয়ে জাপটে ধরে রেখে ভেজাতে? তাই জন্যই তো তার গোসল করতে হলো। আর ভাবির ঠাট্টা শুনতে হচ্ছে এখন। এই লোকের জ্বর বাঁধেনি, এই তো ভাগ্য। নিস্তব্ধ আয়েশার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল,
কেন ভাবি, আর একটু দরকার ছিল নাকি? দেখ তো গায়ের উজ্জ্বলতা বাড়েনি নাকি? নিস্তব্ধ এমন লজ্জাহীন জবাব শুনে আয়শা আর তাসফি একসঙ্গে চোখ বড় বড় করে ফেলল। আয়শা হতবাক। সে যেন আকাশ থেকে পড়ল। এক রাতের ডোজেই কি তাসফি তার দেওরকে লজ্জাহীন করে ছাড়ল নাকি? নিস্তব্ধ তো কখনো এভাবে কথা বলে না। নানি ব্যতীত এমন ইয়ার্কি ফাজলামি তো সে কখনোই করে না। যখনই এমন পরিস্থিতিতে পড়ে সকলকে চোখ গরম করে চুপ করিয়ে দেয়। আয়শা তো তাই নিস্তব্ধকে রাগাতে ফাজলামি করছিল। কিন্তু তার দেওর তো উল্টো সুর গাইছে। আয়শা রসাত্মক ভঙ্গিতে আশ্চর্যান্বিত কণ্ঠে শুধালো, কি আর একটু দরকার ছিল দেওরজি? নিস্তব্ধ ভ্রু নাচিয়ে বলল, গোসল ভাবি। আমি গোসলের কথা বলছিলাম। আয়শা একবার তাসফির দিকে একবার নিস্তব্ধ দিকে তাকালো। অতঃপর তাসফির দিকে চোখ রেখে বলল, কি গো মেয়ে, কি করেছ আমার দেওরকে? কি টিপস দিলে? এক রাতে তাকে নিরামিষ থেকে আমিষ বানিয়ে ছাড়লে। বাহ, খুব ভালো তো। বাড়িতে গিয়েই খবরটা লিক করতে হচ্ছে। তাসফি লজ্জায় মিয়ে যাচ্ছে। লোকটা তাকে সহ নিজেকে সকাল থেকে নির্লজ্জ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে, এর কারণটা কি? তাসফি রেগে নিস্তব্ধ দিকে তেড়ে গেল, তেজ নিয়ে বলল, এই আপনার সমস্যা কোথায়? এমন নির্লজ্জের মতো বিহেভ করছেন কেন? নিস্তব্ধ ভ্রু নাচিয়ে বলল, আমি কখন কি করলাম ম্যাডাম, তাই তো বুঝলাম না। আপনি বুঝবেন ও না অসহ্য। আমরা বিকালেই বাড়ি যাচ্ছি। আপনাকে আর শ্বশুর বাড়ি থাকতে হবে না। অনেক হয়েছে। আসার পর থেকে আপনি একটার পর একটা অসভ্য কাজ কারবার করেই যাচ্ছেন। নিস্তব্ধ যেন হাঁপ ছেড়ে বাঁচল, যাক বাবা, এই অত্যাচার থেকে তো সে এবার বাঁচতে পারবে। মেজো চাচি রান্না চাপিয়েছেন দ্রুত। হঠাৎ তাসফি এসে বলল তারা নাকি বিকালেই চলে যাবে। মেজো চাচি আঁতকে উঠলেন, এই মেয়ে বলে কি? এক রাত যেতে পারলো, আজকেই তারা চলে যাবে? এ কেমন কথা? ঘরে মেয়ে কতগুলো দিন পর ঘরে ফিরল, আবার এত দ্রুতই চলে যাবে? মোস্তফা সাহেব খুব মন খারাপ করলেন। তাসফি বলেছে আবার খুব তাড়াতাড়ি আসবে। তবুও বাবার মন কি আর তা মানে? রান্নার মাঝেই রাহেলা তার মাকে বলল, দেখেছ মা, আজ তাসফির সঙ্গে ওনার বিয়ে না হলে আমি পেতাম তাকে। আমার সঙ্গে বিয়ে হতে পারত। কেন তাসফির সঙ্গে তোমাদের ওনার বিয়ে দেয়া লাগলো? মেজো চাচি রাহেলাকে মৃদু ধমক দিলেন, এক থাপ্পড়ে তোমার দাঁত ভেঙে দেব অভদ্র মেয়ে। এসব কি কথা? আর ওনার কি? দুলাভাই হয় তোমার। এই শিক্ষা দিচ্ছি তোমায় আমরা। মুখ সামলে কথা বলবে। আর তোমার বয়স হয়েছে বিয়ের। এখনই কিসের বিয়ে? পড়াশোনা করো মন দিয়ে। রাহেলা মুখ বাঁকিয়ে বলল, তো তাসফির কি বয়স হয়েছে নাকি? আমরা একই বয়সী। তাহলে ওকে কেন বিয়ে দিলে শুনি? মেজো চাচি গভীর ভাবনায় ডুব দিলেন। তাসফিকে যে কেন এত দ্রুত বিয়ে দেওয়া হলো তা তো শুধু সে ভাইজানই জানে। তাসফির শ্বশুর শ্বশুরি আর তাসফির শ্বশুর বাড়ির গুটি কয়েক মানুষই জানে আংশিক সত্যিটা। মেয়েটা সে কথা জানলে তো মেনে নিতে পারবে না। তাদের ফুলের মতো ফড়িংয়ের মতো চঞ্চল মেয়েটা যে একদম ভেঙে পড়বে। ভাইজান পই পই করে নিষেধ করে দিয়েছে এই বিষয়ে তাসফিকে কিছু না জানাতে। মেয়েটা যে তা সইতে পারবে না। সময়টা দুপুরের আগ মুহূর্ত। তাসফির মনটা বিশেষ ভালো নেই। বাবার জন্য মন কেমন করছে। মানুষটা কেমন যেন দিন শুকিয়ে যাচ্ছে। চোখের নিচে কালি জমেছে। আবার তাসফির যাওয়ার খবর শুনে মনটা খারাপ করে নিলেন। সেই বা কি করবে, যেতে তো হবেই। তাছাড়া ক্লাসই বা কদিন মিস দেবে। এখান থেকেও যাতায়াত করা যায়, তবে সেটা একটু বেশি দূরত্বের পথ হয়ে যায়। হঠাৎ তাসফির ভাবনার মাঝেই তার কোলের মাঝে থাকা ফোনটা বেজে উঠল। দেখা গেল আশা আবারও কল করেছে। সে রিসিভ করতেই ওপাশ থেকে আশার উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো, কিরে তাসফি, কাল ফোনটা ওভাবে কেটে দিলি কেন? তোর জামাই যেমনই হোক আর জানতে চাইব না, যা। শুধু ট্রিটটা দিয়ে দিও দোস্ত। তোর জামাইকে আমিই খুঁজে বের করে তোকে সারপ্রাইজ দিব, দেখে নিস। আশার পাগলামো কথা বার্তায় তাসফি না চাইতেও মুচকি হাসল। মেয়েটা সত্যি পাগল। আশা আবারও বলল, আরে তাসের ঘর, তোকে যে কারণে ফোন দিয়েছিলাম সেই গুরুত্বপূর্ণ আসল কথাটাই তো বলা হয়নি। তাসফি ভ্রু কুঁচকে বলল, কি কথা? আশা হেসে হেসে বলতে লাগল, জানিস কি হয়েছে? কাল আমি কি শুনেছু জানিস? তাসফি বিরক্তি নিয়ে বলল, আরে বাবা, না বললে জানবো কিভাবে, আগে বলতো। আরে বলছি শোন। কাল আমি শুনতে পেলাম মানসা আর ওর সাঙ্গ পাঙ্গুর দল বলাবলি করছে মানসা নাকি নিস্তব্ধ স্যারকে পছন্দ করে। এই তো তাসফি ঠিক ভেবেছিল। ওই অসভ্য মেয়েটা ঠিক তার বরের দিকে নজর দিয়েছে। তাসফি আশাকে ভাবলেশীন ভঙ্গিতে শুধালো, তো এতে নতুনত্বের কি আছে? ওনাকে তো প্রায় সবাই পছন্দ করে। আরে সেটা হলে তো হতোই, এর থেকেও বড় টুইস্ট আছে। মানসা নাকি ওর বাবা অর্থাৎ আমাদের কলেজে একজন ফাউন্ডার, তাকে দিয়ে নাকি নিস্তব্ধ কাছে বিয়ের প্রস্তাব পাঠাবে। তাসফি চোখ বড় বড় করে ফেলল, বসা থেকে সে ঠাস করে দাঁড়িয়ে পড়ল। উত্তেজিত কণ্ঠে বলল, কি বলিস?
সত্যি নাকি? তো আর বলছি কি, এতবড় মাপের একজন মানুষ স্যারের কাছে যদি মেয়ের জন্য স্যারের হাত চায়, স্যার কি নিষেধ করতে পারবে বল? ওমন জল্লাদ একটা মেয়ে যদি স্যারের বউ হয়, ব্যাপারটা কেমন হবে বলতো? তাসফি মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের করে গালি ছুড়ল মানসার উদ্দেশ্যে। সালি এমনিই তার বর, তাকে এখনো হৃদয় জায়গা দিলে না, এর মাঝে একের পর ভিলেনগুলো তার জীবনে আসতেই আছে। আর এখন নাকি সোজা বিয়ের প্রস্তাব। ও মাই গড, ও মাই গড, সালার জিন্দেগিই তেরা বেকা। করুক, তাকে তো মানে না, নতুন আরেকটা বিয়ে করুক, সে না হয় চলে যাবে তার জীবন থেকে। যেখানে তার মূল্যই নেই সেখানে থেকেই বা কি করবে? তাসফি হৃদয় কেমন বিষাক্ত হয়ে উঠলে, মুখের ভেতরটা কেমন তেতো তেতো লাগছে। একটু পানি খাওয়া দরকার কি? আশা আবার বলল, আর শোন, ওই শয়তান মেয়ে আর কি কি বলেছে? সেদিন নাকি তুই ওই মেয়েকে থাপ্পড় মেরেছিলি, তার প্রতিশোধ নেওয়ার জন্য নাকি মুখিয়ে আছে। তুই কাল আসিসনি দেখে তো সেই আফসোস করল। তুই আসলেই নাকি তোর খেল খতম করে দেবে। আমি তো ভীষণ চিন্তায় আছি দোস্ত, কই থেকে কি করবে কিচ্ছু বুঝতে পারছি না। তুই কিন্তু কলেজে এসে সাবধানে থাকবি বুঝলি? তাসফি মেজাজ চড়ে যাচ্ছে। এই মেয়ে শুরুটা করেছে কি? একের পর এক ঝামেলা তার সাথে করেই যাচ্ছে। দূরে থাকতে চাইছে, আর ওই অসভ্য মেয়েটা তার সঙ্গে ঝামেলা করতেই যেন তৎপর। কেমন উঠে পড়ে লেগেছে দেখ, কি শত্রুতা ওর সাথে তার। তাসফির চারিপাশ কেমন অসহ্য ব্যথায় বিষাক্ত হয়ে উঠছে। তাসফির রাগের আগুনে মাঝে ঘি ঢালতে তৎক্ষণাৎ উদয় হলো নিস্তব্ধ মুহূর্তেই মাঝে তাসফির কিছু বুঝে ওঠার আগের তার হাত থেকে ছো মেরে মোবাইলটা নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, কি ব্যাপার বলো তো তোমার? সারাক্ষণ দেখি মোবাইলে কথা বলতে থাকো, এক ধ্যানে মোবাইলের দিকে তাকিয়ে থাকো। মোবাইলে কার সঙ্গে কথা বলতে থাকো শুনি? আবার মিট মিট করে হাসতে থাকো। কি ব্যাপার, কি চলছে বলুন তো? স্বামীকে ধোকা দেওয়ার চেষ্টা করছেন না তো ম্যাডাম? খোদা কিন্তু আপনায় প্রচুর গোনা দেবে। তাসফি রক্তচক্ষু নিয়ে নিস্তব্ধ দিকে তাকালো, যেন এক্ষুনি তাকে ভীষ্ম করে দিবে, খেয়ে ফেলবে টাইপ চাউনি। নিস্তব্ধ ভরকে গেল কিছুটা। কি হলো মেয়েটার, হঠাৎ এত রেগে গেল কেন? তাসফি নিস্তব্ধ চারদিকে গোল গোল ঘুরে তাচ্ছিল্যের স্বরে শক্ত কণ্ঠে শুধালো, স্বামী? কিসের স্বামী? আপনি আমায় কখনো স্ত্রী হিসাবে মেনেছেন নাকি? না মানলে স্বামী হলেন কেমন করে মিস্টার নিস্তব্ধ ইয়াসার? স্বামীর কোন দায়িত্বটা পালন করেছেন শুনি? বিয়ের রাতে বউকে মানবেন না বলেছেন, দুদিন পর ঘর থেকে বের করে দিয়েছেন, এমনকি আমায় আজ পর্যন্ত নিজের স্ত্রী হিসাবে স্বীকৃতি দিয়েছেন। সবার থেকে বিয়ের খবর লুকিয়ে রেখেছেন। আমার বান্ধবী আশা আমার নাম দিয়েছে তাসের ঘর। নামটা না একদম আমার সাথে ঠিকঠাক ম্যাচ করে। আসলেই তো আমার একটা তাসের ঘর আছে, যেখানে আমার হাজবেন্ড আমায় বলবে ইচ্ছে হলে কাছে টেনে নেব, ইচ্ছে হলে ছুঁড়ে ফেলব। কি মনে হয় আপনার মিস্টার নিস্তব্ধ ইয়াসার, সব কিছু এত সহজ? ফার্দার আর কখনো নিজের অধিকার কর্তৃত্ব আমার উপর ফলাতে আসবেন না। যেদিন সবার সামনে আমাকে নিজের স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দেওয়ার যোগ্যতা রাখবেন, সেদিনই এই স্বামী শব্দটা উচ্চারণ করবেন আপনি। তার আগে না, এই পবিত্র শব্দটা আপনার মুখে মানায় না। তাসফি বেরিয়ে গেল রুম ছেড়ে। তার চোখ গড়িয়ে কয়েক ফোঁটা অশ্রু বেরিয়ে এলো। তাসফি সেটা সঙ্গোপনে মুচকি হাসি দিয়ে মুছে নিল। যাক, এতদিনের তার ভেতরে জমে থাকা দীর্ঘ পাহাড় সমান জমানো কথা ওই অহংকারী লোকটার কাছে উগরে দিতে পারল। এতেই যেন তার মন থেকে দীর্ঘ দিনের গড়ে তোলা বুঝাগুলো নেমে গেল এক নিমিষেই। নিস্তব্ধ অপলক চোখে তাসফির যাওয়ার পানে তাকিয়ে রইল। অতঃপর সে কিছু সময় সেখানেই থমকে দাঁড়িয়ে রইল। আজ যদি তাসফি তার হৃদয়ের ভিতরের লুকানো প্রত্যেকটা কথা গম্ভীর নিস্তব্ধ না বলতেও বুঝতে পারত, তাহলে সে এই কথাগুলো বলতে পারত না। হ্যাঁ, নিস্তব্ধই তো ভুল। নিস্তব্ধ যা চেয়েছিল তাই হচ্ছে। তবে নিস্তব্ধ বেছে নেওয়ার পথটা যে ভুল ছিল সেটা সে আজ বুঝতে পারল। তাসফি এতটা কষ্ট চেপে রেখেছিল সে ভাবেনি। ভুল পন্থা বেছে নেওয়াটা তার একদমই উচিত হয়নি। তার একটি ভুল সিদ্ধান্তে সকলে কষ্ট পাচ্ছে। একজন বুদ্ধিমান পুরুষ হয়ে সে কি করে এই ভুলটা করতে পারল? এখন আদতেও কি সে তাসফিকে তার ভেতরে লোকানো সত্যি রহস্য বলার পর তাসফি কি বুঝবে তাকে? নাকি পুরো পরিস্থিতি তার হাতের বাহিরে চলে যাবে? পরিস্থিতি বোধ হয় সব পাল্টে যাবে। হঠাৎ করে যেমন রৌদ্রে মেঘ হয়, তেমনি করে তাদের জীবনেও বোধ হয় হঠাৎ মেঘেরা হাতছানি দেবে। জীবনটাই তো এমন গোলকধাঁধা মোড়া, কখনো সুখ কিংবা কখনো দুঃখ। কাল রাতের ঝড়ের পর সকাল থেকে যেন পরিবেশটা একটু বেশিই শান্ত। কেমন বাতাসের শো শো শব্দ নেই, পাখিদের ডাক নেই। চারিদিকে কেমন যেন হঠাৎ করে নিস্তেজ থমকে যাওয়া ভাব বিদ্যমান। স্বচ্ছ আকাশ মেঘমুক্ত। নিস্তব্ধ দুপুরে না খেয়েই বেরিয়ে গেল। হঠাৎই সকল উচ্ছ্বাস ছেড়ে কর্পূরের মতো হাওয়ায় ভাষা বিষাক্ত তার। ঝিম মেরেছে আনন্দানুভূতি। গমন পথে সে মোস্তফা সাহেবকে বলেছে, আজ আসছি আঙ্কেল, দোয়া করবেন। অন্য কোন এক সময় এসে অনেক দিন থাকা হবে হয়তো।
হসপিটালে জরুরি একটা কাজ পড়ে গেছে হঠাৎই। আফ তাসফি আর ভাবিরা বিকালে গাড়ি করে চলে যাবে। আমাদের ড্রাইভার মোহন কাকা গাড়ি নিয়ে আসছে। আমি আসতে বলে দিয়েছি, চিন্তা করবেন না। মোস্তফা সাহেব আর কি বা করবেন? জোর করে তো আর রাখা যায় না কাউকে। তবুও তার বেশ চিন্তা হচ্ছে। মেয়ে জামাইয়ের মাঝে সব ঠিকঠাক আছে তো? তাড়াহুড়ো করতে গিয়ে সে একটু বেশিই তাড়াহুড়ো করে ফেলেননি তো? বিয়েটা যেভাবে হুট করে দিলেন। নিস্তব্ধকে নিয়ে তার কোনো অভিযোগ নেই। ছেলেটা ভালো, বুদ্ধিমান, সৎ। তবুও বাবার মন তো। হাজারো অযাচিত ভাবনা ঘোরে মাথায় ভেতর। তাসফি নিস্তব্ধ যাওয়ার সময় কিচ্ছুটি বলল না। শুধু দেখে গেল। যাক, যেখানে খুশি যাক, তাতে তার কি আসে যায়? সে কেন চিন্তিত হবে? তাসফি সোফায় বসেছিল। মোস্তফা সাহেব তার কাছে এগিয়ে গিয়ে মেয়ের পাশে বসলেন সোফায়। বাবাকে দেখে তাসফি বাবার কোলে মাথা রাখল। ভদ্রলোক নিঃশব্দে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। জিজ্ঞেস করলেন, ও বাড়িতে সব ঠিকঠাক তো মামুনি? কোনো সমস্যা নেই তো? তাসফি মুচকি হেসে বলল, ও বাড়িতে সব ঠিকঠাক বাবা। আর সবাই খুব ভালো। তুমি আমায় নিয়ে একদম চিন্তা করবে না, বুঝলে? নিজের শরীরের দিকে খেয়াল করো। দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছ দেখেছ। ভদ্রলোক মেয়ের কথায় মুচকি হাসে। মনে মনে বলে, শরীর তো সেই কবেই শেষ মামুনি, এখন আর নতুন করে কিছু শেষ হবার নেই তো। এই রক্ত মাংসের গড়া আদল কি আর দীর্ঘস্থায়ী হয় কখনো? তার বেলা যে ফুরাবেই। আয়েশা রান্না বান্না কাজে মেজো চাচিকে একটু সাহায্য করছে নিজে থেকে সেধে। সে তো তাকে রান্না ঘরে আসতেই দেবে না। মানুষটা খুব ভালো মনের। আয়েশার মনে হচ্ছে তার নতুন মাকে পেয়েছে। ভদ্রমহিলা ভীষণ আদর করছে তাকে। বহুকাল বহু জনম পর মা গন্ধ পাচ্ছে সে চাচি হতে। আচ্ছা, আগের জন্মে কি তার এমনই একটা মিষ্টি মা ছিল? এই তো কিছুক্ষণ পরেই খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে তারা বের হবে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আবার কবে আসে বলা তো যায়। পরবর্তীতে আসার সৌভাগ্য হবে কিনা তা উপরওয়ালাই ভালো জানেন। রাত তখন 11টা কি 11:30। নিস্তব্ধ বাসার গলির মোড়ের এই চায়ের দোকানটাই শুধু খোলা রয়েছে। সেখানে আজ বসেছে বন্ধুদের গল্পের আসর। তবে আজ গল্পের বদলে নিস্তব্ধ অস্বাভাবিক আচরণের দিকেই সবাই হতবাক হয়ে চেয়ে আছে। কে কি বলবে না করবে কিছুই বুঝতে পারছে না। এমন অদ্ভুত আচরণ করছে কেন ছেলেটা, কেউ কিছুই বুঝছে না। যে ছেলে একটা সিগারেট পর্যন্ত ছোঁয় না, সেখানে সে একের পর একটা সিগারেট শেষ করেই যাচ্ছে। নিস্তব্ধ প্রথমে দোকানে এসে কারো সঙ্গে টুশব্দ বিনিময় না করে চায়ের বদলে বলল, মামা 1 প্যাকেট সিগারেট দিয়েন তো। দোকানদার মামা তাজ্জব বনে নিস্তব্ধ দিকে তাকিয়ে রইল। কারণ নিস্তব্ধ কখনো সিগারেট খায় না, আর কখনো চায়ও নি। দোকানদার মামা শিওর হওয়ার জন্য বলল, কি বলো আব্বা, তুমি সিগারেট খাইবা? নিস্তব্ধ তার পাংশুটে গলায় বলল, জি দিন মামা। এই তো কদিন আগে মাহিন নিস্তব্ধকে বলেছিল, ভাই একটা সিগারেট খানা প্লিজ। একটা খেলে তো কোনো মহাভারত অশুদ্ধ হচ্ছে না ভাই। নিস্তব্ধ তখন শক্ত গলায় বলল, মাহিন তোরা জানিস আমি সিগারেট খাই না। সুজন দুষ্টু হাসল, কৌতুক করে বলল, কেন ভাই? আগে না হয় খেতে না, তোমার ওই গোলাপি ঠোঁটখানা কালো হয়ে যাবে। মেয়েরা তোমায় পছন্দ করবে না বলে বিয়েও হবে না। কিন্তু আঙ্কেল তো তোমার পথ সুগম করে দিয়েছে। আমরা সুন্দরী ভাবি পেয়েছি, তুমি কচি বউ পেয়েছ। এখন তো আর তোমার ভয় পাওয়ার কারণ দেখছি না বন্ধু। নাকি অন্য মেয়ে পটানোর ধান্দা করছো? হুম হুম। নিস্তব্ধ চোখ লাল করে কটমট করে চাইল ওর দিকে। পিঠে বসালো ঘুষি। শিকারী লোচনে চোখ ছোট ছোট করে বলল, তোর নাটক বন্ধ কর সুজন। আর বন্ধ না হলে আমি ব্যবস্থা করব। তোর 3 নম্বর গার্লফ্রেন্ডের তথ্য কিন্তু আমার কাছে আছে। তোর প্রেম চাঙে ওঠাবো আমি। আন্টির কাছে সব তথ্য লিক করতে আমার 1 মিনিটও সময় লাগবে না। বন্ধুর নীরব হুমকিতে সুজন চোখ বড় বড় করে চাইল। বুঝল লক্ষণ বেশি সুবিধার না। সে খপ করে নিস্তব্ধ এক হাত চেপে ধরল। হা হুতাশের নাটক করে বলল, এই কথা তুই বলতে পারলি বন্ধু? কেমনে পারলি? তুই জানিস এই চামিলিকে কত কষ্ট করে পটিয়েছি। আর তুই আমার বাড়া ভাতে পানি ঢালতে চাইছিস বন্ধু? তুই এমন করে আমার প্রেমে বেগরা দিলে তোর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব কিভাবে? আগের দুটো তুই ভেঙেছিস, এমন করিস কেন বল? নিস্তব্ধ বিস্মিত কণ্ঠে বলল, কার মেয়ে? কার ছেলে? কেন তোর মেয়ে আমার ছেলে? এমন ভাব করছিস যেন আমরা কোনোদিন কাকা ডাক শুনব না। তুই কি তোর চামিলিকে বিয়ে করবি? আস্তাগফিরুল্লাহ, না না, প্রশ্নই উঠে না। নিস্তব্ধ 2 ভ্রু উঁচিয়ে বলল, তার মানে এটাও টাইম পাস, তাই তো? সুজন একবার ডানে বামে মাথা নাড়ল, অর্থাৎ হ্যাঁ, পুনরায় জিভ কামড় দিয়ে উপর নিচ মাথা নাড়ল। এই রে, ভুল সংকেত দিয়ে ফেলেছে সে। নিস্তব্ধ বলে উঠল, দাঁড়া তো, ছেলে মেয়ে বিয়ে দেওয়া আমি ছুটাচ্ছি। সৃজন সহ সবাই উচ্চ স্বরে হেসে দিল, সঙ্গে দোকানিও।
সুজন করুণ চোখে তার হারামি বন্ধুগুলোর দিকে তাকিয়ে আছে। দেখ তার বিপদের সময় কেমন দাঁত বের করে হাসছে শয়তানগুলো। সুজন হাত জোর করে বলল, মাফ চাই দোস্ত, তোর কাছে মাফ চাই। তোর কোনো ফিগারেট খাওয়া লাগবে না। মেয়ে ছেলে বিয়ে দেওয়াও লাগবে না। নিস্তব্ধ ভেবে পায় না এমন দুষ্টু একটা বন্ধু সে তার বাল্যকাল থেকে সহ্য করে এলো কেমন করে। পরক্ষণেই অতীতে বন্ধুদের দুষ্টুমির কথা ভেবে আড়ালে ঠোঁট প্রসারিত করে হাসল। অবশ্য নিস্তব্ধ ও জানে ওগুলো কোনো প্রেম নয়। মেসেঞ্জারে হাই হ্যালো পর্যন্তই। মন দিয়ে রেখেছে তো তৃপ্তিকে। এক মনের দবিদার কি অন্য কাউকে দখল দেওয়া সম্ভব? সম্ভবই নয়। সপ্তাহের এই দিনটাই তো তারা একটু আড্ডা দেওয়ার সময় পায়। সবার জীবনেই কর্মব্যস্ততা, তবে সবার মাঝে এই সৃজনটাই আলাদা। ও বুদ্ধিমান ছেলে। বাবার বড় ব্যবসা সে একা হাতে সামলায়। পরিবার বউ বাচ্চাকে সময় দেয়। সুজনে ক্রমাগত খোঁচানোতে মাহিন ভাবনা থেকে বেরিয়ে এলো। মাহিন বিরক্তি নিয়ে বলল, কি হয়েছে? সুজন ফিসফিস করে বলল, আরে ভাই নিস্তব্ধকে দেখ, থামা ওকে। কি অবস্থা করেছে দেখ, এক প্যাকেট তো শেষ। কিছু বল। মাহিন তাকিয়ে দেখল, আসলেই অবস্থা তো খারাপ। কোনোদিন সিগারেট না খাওয়া ছেলেটা একের পর এক সিগারেট খাচ্ছে। চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে। মাঝে মাঝে কাশছে ও। মাহিন সৃজনকে ইশারা দিল। সৃজন নিস্তব্ধর কাঁধে হাত রাখল। নিস্তব্ধ হাত থেকে সিগারেট কেড়ে নিল জোর করে। অতঃপর বলল, কি হয়েছে দোস্ত? এমন করেছিস কেন? আমাদের বল, দেখি কোনো সলিউশন দিতে পারি কি না। আরে তোর এতগুলো বন্ধুরা থাকতে তোর কিসের চিন্তা বলতো? ভাবির সাথে ঝগড়া করেছিস? নিস্তব্ধ মাথা নাড়ল। সুজন আবার জিজ্ঞেস করল, তাহলে? নিস্তব্ধ কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকল। অতঃপর মুখে চোখে মুখে অস্বাভাবিকভাবে হাত বুলিয়ে বলল, তাসফির বাবা হসপিটালে। ও খুব কাঁদছে সৃজন, আমি কি করব বল, কিছু বুঝতে পারছি না। ও জানলে কি করবে আমি জানি না। ও একদম ভেঙে পড়বে। কি করে বলবো আমি ওকে এই কথা? বল। সুজন এগিয়ে এলো। নিস্তব্ধ কেন এতটা ভেঙে পড়তে সে আগে কখনো দেখেনি। তাদের এমন শক্ত সামর্থ্যবান বন্ধুটা কেন হঠাৎ করে এমন অদ্ভুত আচরণ করছে? সৃজন নিস্তব্ধকে ধরে বলল, কি হয়েছে আমাদের বল। এমন করছিস কেন? কে থমকে যাবে? তাছাড়া আঙ্কেলের কি হয়েছে বল আমায়। ভাবি জানে না আঙ্কেল হসপিটালে? নিস্তব্ধ বলল, জানে। তাহলে কি জানলে থমকাবে? ক্লিয়ার করে বল নিস্তব্ধ। এমন করিস না দোস্ত। দেখ সব কিছুরই তো পজিটিভ নেগেটিভ দিক আছে। নিস্তব্ধ চোখ বন্ধ করে বিকালের সেই হৃদয় বিদারক স্বচ্ছ কিছু ঘটনা মনে করার চেষ্টা করল। সব কিছু পরিষ্কার, তবুও নিস্তব্ধ মনে হচ্ছে কোথাও যেন অন্ধকার হাহাকারে মোড়া। মানুষের জীবন সবসময় কেন সুখের হয় না? মাঝে মাঝে কেন দুঃখগুলোকে হৃদয় নিংড়ে বের হয়ে আসতে হয়? কেন আঁকড়ে ধরে থাকা যায় না সুখের মুহূর্তগুলো, মুঠো করে রাখা যায় নাকি? দুঃখগুলো হানা দিয়ে কি সুখ খুঁজে পায়? নিস্তব্ধ তাসফিদের বাড়ি থেকে বের হয়েছিল হসপিটালে জরুরি কাজ আছে বলেই। তবে সে হসপিটালে যায়নি। একবারে বাসায় এসেছিল। বিকালের দিকে নিস্তব্ধ নিজের রুমেই বসেছিল। হঠাৎ হসপিটাল থেকে কল এলো, ইমার্জেন্সি রুগী এসেছে, তাকে একটু আর্জেন্ট হসপিটালে পৌঁছাতে হবে। গোধূলি বিকেল। পরিবেশ বোধ হয় একটু বেশিই উত্তপ্ত। গাড়িতে হঠাৎ করে নিস্তব্ধ কেমন অতিরিক্ত উষ্ণ অনুভব হচ্ছে। প্রচণ্ড অস্থির লাগছে। রাস্তায়ও বোধ হয় আজকের জ্যামটা একটু বেশিই মনে হচ্ছে। হঠাৎ এমন অস্থিরতা কাজ করার কারণ নিস্তব্ধ বোধগম্য হল না। হসপিটালে পৌঁছাতে নিস্তব্ধ একটু দেরি হয়ে গেল। পেশেন্টের অবস্থা তখন ক্রিটিক্যাল। ডাক্তাররা মিটিংয়ে বসেছে। তাদের পক্ষে তার চিকিৎসা করে এই ক্যান্সার সারিয়ে তোলা সম্ভব না। পেশেন্টের ব্লাড ক্যান্সার লাস্ট স্টেজে আছে। এই ক্যান্সার দ্রুত রক্তের মাধ্যমে কোষকে ক্ষতিগ্রস্ত করে। ভদ্রলোক যদি আরও আগেই সতর্ক হয়ে চিকিৎসা নিতেন তাহলে ব্যাপারটা এতটা ভয়ঙ্কর পর্যায়ে যেত না। উপসর্গগুলোকে এড়িয়ে না গিয়ে তার চিকিৎসা নেওয়া জরুরি ছিল। বর্তমানে এমনি হয়। মানুষ ছোট ছোট উপসর্গগুলোকে পাত্তা না দিয়ে পরবর্তীতে বিরাট ঝুঁকির সম্মুখীন হয়। এটাই বাঙালির দোষ। ডাঃ হাবিব নিস্তব্ধকে জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু বলতে চাও রিপোর্টগুলো দেখে? নিস্তব্ধ রিপোর্টটা পাশে রেখে কাপা কণ্ঠে শুধু জবাব দিল, আমি একটু পেশেন্টকে দেখতে চাই। বলেই সে বেরিয়ে গেল। উপস্থিত ডক্টররা কিছুটা ভড়কে গেলেন। নিস্তব্ধ কখনো এমন অস্বাভাবিক আচরণ করেনি। হঠাৎ কি হলো তার? নিস্তব্ধ পেশেন্টের রুমে যেতে যেতে বাম হাত দিয়ে কপালের ঘামটুকু পুছে ফেলার চেষ্টা করল। তবে সফল হলো না। সে যেটা ভাবছে তা যেন কিছুতেই না হয়। তাহলে সর্বনাশ হয়ে যাবে। কি করে সম্ভব তা? দুপুরের আগ মুহূর্তেও লোকটাকে সুস্থ স্বাভাবিক দেখে এসেছে সে। নিস্তব্ধ ঝটপট আইসিইউতে ঢুকে গেল। আশেপাশে কে আছে এই মুহূর্তে কিছুই সে খেয়াল করল না। তার পিছু পিছু অন্য একজন ডাক্তারও এলো।
ভেতরে ঢুকে পেশেন্টের মুখাবয়ব অবলোকন করতেই নিস্তব্ধ থমকে দাঁড়িয়ে পড়ল। শেষ, সব শেষ। রিপোর্ট স্পষ্ট লেখা ছিল পেশেন্টের নাম মোস্তফা কামাল। নামটা অবলোকন করে অজানা আশঙ্কায় নিস্তব্ধর কেমন দম বন্ধ হয়ে আসছিল। তার সেই অজানা আশঙ্কায় সত্যি প্রমাণিত হলো। মনটা বারবার নামটাকে এড়িয়ে যেতেই চাইছিল, কিন্তু হলো না। হবে কি করে? ঘটনা তো আরও অনেক আগেই ঘটে গেছে। নিজ শ্বশুরকে এভাবে মৃত্যু পথযাত্রায় দেখে নিজেকে সামলাতে নিস্তব্ধ পাশের চেয়ারখানা শক্ত করে আঁকড়ে ধরল। তার যদি এই অবস্থা হয়, তবে তার ধানিলঙ্কা বউয়ের এই মুহূর্তে কি অবস্থা? সে কি জানে বাবার এই অবস্থা? মেয়েটার তো বিকালে অবাড়ি যাওয়ার কথা ছিল, তবে কি থেকে কি হয়ে গেল হঠাৎ? নিস্তব্ধ অসার পায়ে বাইরে বের হলো। দেখতে পেল তার ধানিলঙ্কা বউটা কেমন নির্জীব হয়ে পড়ে আছে মেজ চাচির কাঁধের সঙ্গে দেওয়ালে হেলান দিয়ে। হেসকি তুলে কান্না করে যাচ্ছে। চোখ মুখ লাল হয়ে আছে, চোখের পানি শুকিয়ে কাঠ। সকালের মতো তার মুখের সেই উজ্জ্বল নেই, মলিন হয়ে এসেছে। কণ্ঠের তেজ ফুরিয়েছে। প্রিয়জনের অসুখে এমনই অনুভব হয়। কষ্টরা বাসা বাঁধে বক্ষ মাঝে। তার দাদি অসুস্থ হলে ছোট নিস্তব্ধও এভাবে কেঁদেছিল। তাসফির পাশেই তার ভাবি আয়শা বসে আছে, পান্না ঘুমিয়ে, তার চোখ মুখেও চোখের পানি শুকিয়ে কাঠ। নিশ্চয়ই কাকিয়ার কান্নায় সেও কান্না করেছে। মেজ চাচি জামাই বাবাজিকে দেখে যেন একটু সাহস সঞ্চয় করল মনে। তাছাড়া তাসফির কাকারা দুজনেই দেশের বাইরে। বাড়িতে সাহায্যযোগ্য পুরুষ মানুষ বলতে মোস্তফা সাহেবই ছিলেন। সেই এখন এই অবস্থায়। কি করবেন কিছুই বুঝছে না সে মহিলা মানুষ। ভাগ্যিস সঙ্গে আয়শা ছিল, সেই তো ডক্টরদের সঙ্গে কথা বলে সব ব্যবস্থা করল। মেয়েটা তো বাবার এই অবস্থা দেখে একদম নির্জীব হয়ে আছে। প্রথমে মা, এখন বাবা। মেয়েটা কি করে সব সামলে উঠবে ভাবছে সে। ভাইজান তো ঠিক এই ভয়টাই পাচ্ছিলেন। কিন্তু সত্য কি বেশিদিন লুকিয়ে রাখা যায়? নিস্তব্ধ তাসফির থেকে চোখ সরিয়ে আয়শার দিকে এগিয়ে গেল, ভারী কণ্ঠে বলল, কখন হলো এসব ভাবি? আমায় আরো আগে জানাওনি কেন? আয়শা দেওরকে সব ঘটনা খুলে বলতে লাগল। বিকালে সব কিছু ঠিকঠাকই ছিল। মোস্তফা সাহেব মেয়ের সঙ্গে গল্প করছিলেন, পান্নার সঙ্গে দুষ্টুমি করছিলেন। দুপুরে খাবার খেয়ে রেস্ট নিয়ে বিকালের আগ মুহূর্তে রেডি হয়ে বিদায় নিয়ে তাসফিরা ও বাড়ি যাওয়ার উদ্দেশ্য বের হলো। মোস্তফা সাহেবকে কেমন চিন্তিত লাগছিল। তাসফি ভেবলছিল তার যাওয়ায় বুঝি বাবার মন খারাপ। তাই আদুরে স্বরে বলল, চিন্তা করো না তো বাবা, আমি আবার আসবো তো, আমার মিষ্টি বাবা। কিন্তু তাসফি কি জানতো এটাই বোধ হয় তার বাবার সঙ্গে মন খুলে তার শেষ কথা হবে। তাসফি গাড়িতে উঠতে গেলেই মেজ চাচি ভাইজান বলে চিৎকার করে উঠল। সবার কি হলো শব্দে মুখে বুলি। তাসফি পিছু ফিরে দেখল তার বাবা আস্তে আস্তে মেঝেতে লুটিয়ে পড়ছে। তাসফি বাবা বলে চিৎকার দিয়ে হাতের ব্যাগ ফেলে দৌড়ে এলো। মোস্তফা সাহেব তখন বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছেন। কিছুক্ষণের মাঝেই তিনি জ্ঞান হারালেন। মেয়ের হাত শক্ত করে মুঠোয় পুরে সবাই ধরাধরি করে তাকে হসপিটালে আনল। তাসফির বাবার শোকে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আয়শা সব ফর্মালিটিস পূরণ করে মোস্তফা সাহেবকে ভর্তি করালো। তাড়াহুড়োয় সে মোবাইলটাও আনার কথা ভুলে বসেছিল। তার দেওর যে এই হসপিটালে তাও মাথায় ছিল না। আসলে বিপদের সময় সবারই মাথাটা একটু কম কাজ করে, মানুষ অধিক উত্তেজিত হয়ে পড়ে। আয়শার কথা শেষে তাসফি শক্ত হয়ে বসল। চোখের পানি মুছে আয়শার উদ্দেশ্যে বলল, ভাবি ওনাকে বলুন আমার বাবার রিপোর্ট আমাকে দিতে। আমার বাবার কি হয়েছে জানার সম্পূর্ণ অধিকার আমার আছে। নিস্তব্ধ কিছু বলল না। তাসফি আবারও বলল, বাবার এখন কি অবস্থা? আমায় তাকে দেখতে দিতে বলুন। নিস্তব্ধ থমথমে কণ্ঠে বলল, এখন দেখা করা সম্ভব নয়। তাসফি বিরুদ্ধিতা করে বলল, কেন সম্ভব নয়? আমিও একজন মেডিকেল স্টুডেন্ট, এমন তো নয় আমি ভেতরে গিয়ে হাঙ্গামা করব। নিস্তব্ধ জবাব দিল না। মেজ চাচিকে একটু দূরে ডাকল। তাসফি সঙ্গে সঙ্গে বলল, ভাবি ওনাকে বলুন যা বলার আমায় বলতে। চাচিকে কেন বলবে? আমার বাবার সম্পর্কে জানার কি আমার কোনো অধিকার নেই বলো? কেন সবাই আমার সাথে এমন করছো? কেন আমায় কিছু বলছো না তোমরা? আমায় বাবাকে দেখতে দাও। আয়শা তাসফিকে শান্ত হতে বলল, শান্ত হও বোন, আমার এমন করো না। আঙ্কেলকে তো নিস্তব্ধ দেখছে, তুমি এমন করলে কি করে হবে বলো? ভেতরে ঢোকা এখন সবারই নিষিদ্ধ। ঘোড়ার ডিমের ডাক্তার উনি, ভাবি আমার বাবাকে সুস্থ করে দিতে পারছে না। পচা ডাক্তার উনি, কিছু জানে না সে, কোনো পড়াশোনা করেনি। আমার জন্ম আরো কয়েক বছর আগে হলে আমি ঠিক এতদিনে ডাক্তার হয়ে বাবাকে সুস্থ করে তুলতাম। বলেই আবারও হেঁচকি তুলে কান্না করতে লাগলো। আয়শা তাকে সামলানোর চেষ্টা করল। বুঝল অতিশোকে মেয়েটা আবোলতালো বকছে। খবর পেয়ে অনিমা বেগম আর বাসন্তী ও হসপিটালে আসছে। নিলয় সাহেব এই মুহূর্তে শহরে নেই। ওসামান শেখ ও আসবে। তার শরীরটাও বেশি ভালো নয়।
নিস্তব্ধ মেজ চাচিকে বললেন, আঙ্কেলের এই অসুস্থতার কথা আপনারা কতদিন ধরে অবগত চাচি? চাচি মাথা নিচু করে নিল। নিস্তব্ধ আবারও বলল, চুপ করে থাকবেন না চাচি, আমায় বলুন। মেজ চাচি মুখ খুললেন, মাস তিনেক আগে ভাইজানের রোগ তখন দ্বিতীয় স্টেজ, তখনই ব্যাপারটা তিনি আমায় জানান। নিস্তব্ধ চোয়াল শক্ত করে নিল। বলল, তাহলে আরও আগে চিকিৎসা করাননি কেন? ও মাই গড, বিয়ের পরেও তো আমায় একটু বলতে পারতেন। এখন এই মুহূর্তে এসে? নিস্তব্ধ কপাল কুঁচকে রইল। মেজ চাচি মিন মিন করে বলল, আসলে ভাইজানই চাননি চিকিৎসা করাতে। তিনি বলতেন, বুঝলে শরীফা, আমি আর বেশি দিন বাঁচব না। আমার তাসফির মায়ের কাছে চলে যাওয়ার সময় হয়েছে। শুধু শুধু টাকা নষ্ট করে কি লাভ বলো, বরং টাকাগুলো থাকলে মেয়েটার আরও কাজে দেবে। তাছাড়া আমার চিকিৎসা করাতে গেলে ওই সামান্য টাকায় কিছুই হবে না। শুধু মৃত্যুর আগে এবারে মেয়েটার একটা গতি করতে পারলেই হয়। তুমি আমায় কথা দাও শরীফা, তাসফিকে তুমি কখনো এই বিষয়ে কিছু জানাবে না। নিস্তব্ধ যা বোঝার বুঝে গেল। আসলে দুনিয়াটাই এমন। টাকার অভাবে মাঝে মাঝে কত লোক সঠিক চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, তার ইয়ত্তা নেই। এভাবেই চলছে মানুষের জীবন। নিস্তব্ধ বলল, আঙ্কেলকে এই মুহূর্তে এখানে রেখে চিকিৎসা করানো সম্ভব না। আমি চাচ্ছি তাকে লন্ডন নিতে। সেখানে কিছুটা হলেও যদি কিছু টাকার কথা চিন্তা করবেন না, সেটা আমিই দেখব। মেজ চাচি দীর্ঘশ্বাস ফেলে বললেন, যা ভালো বোঝো তাই করো বাবা। আমি আর কি বলবো? তবে মেয়েটাকে কিছু বলো না বাবা। আমি ভাইজানের কথা ফেলতে পারবো না। বলেই চাচি চোখের পানি মুছে আবারও চললেন তাসফির নিকট। নিস্তব্ধ চাইল তাসফির মাথাটা তার কাঁধে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলুক, তুমি কেদনা বোকা মেয়ে। তোমার বাবার যা হবে আল্লাহ তায়ালাই দেখবেন। তুমি টেনশন করো না, আমি আছি তো। কিন্তু হাজারো জোরতায় হাহাকারে মনটা তার বিষিয়ে গেল। হৃদয়ের লোকানো অনুভূতিকে আর প্রকাশ করা হলো না তার। হসপিটাল থেকে বেরিয়ে এলো নিস্তব্ধ। শ্বশুরের জ্ঞান নেই। পরিবেশটা তার জন্য কেমন বিষাক্ত। কই এর আগে তো কত পেশেন্টকে এমন মৃত্যু সজ্জায়িত অবস্থা দেখে এসেছে। কই তখন তো এমন হয়নি। তবে কি আপন জন বলেই এমন হচ্ছে? সব শুনে ওরা নিস্তব্ধকে কি বলে সান্ত্বনা দেবে বুঝতে পারল না। তবে এতটুকু খুব ভালো করে বুঝল, তাদের চুপচাপ বন্ধু নিস্তব্ধ বউকে মানবে না করার পরেও বউয়ের প্রেমে সে ভীষণভাবে ফেসেছে। এখন শুধু তার বন্ধুটা তা একটু অনুভব করতে পারলেই হলো। তাহলে আর কখনো তাসফিকে অবহেলা করতে পারবে না। সৃজন নিস্তব্ধকে তার দিকে ফিরিয়ে দিয়ে প্রশ্ন করল, তাসফিকে ভালোবাসিস? নিস্তব্ধ বিরস কণ্ঠে জবাব দিল, অমন শক্তপোক্ত ধানিলঙ্কাকে ভালোবাসার সাধ্য কি আমার আছে বল? সে তো আমায় তার অনলে পুড়িয়েই ছাই করে দেবে। তাকে পোড়াতে চেয়েছিলাম, অথচ দেখ আমি প্রতিনিয়ত তার অনলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। আবার বলছিস ভালোবাসা? সৃজন আবার প্রশ্ন করল, বউকে ভালোবাসিস? নিস্তব্ধ রাগী চোখে তাকিয়ে বলল, তোদের কতবার বলেছি আমি ওই পুচকে মেয়েকে বউ হিসেবে মানব না। হোক সে 18+, তবুও সে আমার হাঁটুর সমান। আবার বলছিস ভালোবাসা? সৃজন সুজন মাহিন তিনজন হতভম্ব হয়ে নিস্তব্ধ রদিকে ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে রইল। মানেটা কি তাসফিকে ভালোবাসবে না? বউকে বলছে মানবে না, তবে এই শালা কষ্ট পাচ্ছে কার জন্য? শালা তো গিরগিটির থেকেও দ্রুত রং পাল্টায়। সুজন নিস্তব্ধ গলা চেপে ধরে বলল, শালা বউকে মানিস না, তাসফিকে ভালোবাসিস না, তবে কষ্ট পেয়ে এই নিজেকে কষ্ট দিচ্ছিস কি জন্য শুনি? মেরে না তোর হাড়গোড় ভেঙে ফেলব। নিস্তব্ধ আবারও হতাশ কণ্ঠে বলল, ভালোবাসি না তো। ওই বোকা মেয়েকে ভালোবাসা যায় নাকি? একটুও ভালোবাসি না আমি ওকে। একটুও না। মাহিন তো কম শয়তান নয়। সে চট করে নিস্তব্ধ কথাটা রেকর্ড করে নিল। সুযোগ বুঝে সে কাজে লাগাবে। ওরা হাল ছেড়ে দিল। ওদের তাসফির জন্য সত্যি খুব খারাপ লাগছে। কি চাইছে নিস্তব্ধ? এমন অবুঝপনা কেন করছে? ওরা আর দাঁড়িয়ে থাকল না। হসপিটালের চলল তিনজন। নিস্তব্ধকে শত বলেও নিতে পারল না। অতঃপর তারা একাই গেল। এই মাঝ রাতে নিস্তব্ধ হসপিটাল আসলো 2টার দিকে। তাসফি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলায় তাকে কেবিনে দেওয়া হয়েছে। নিস্তব্ধ নিঃশব্দে আইসিইউতে ঢুকল। অতঃপর কিছু মুহূর্তেই সে সাক্ষী হলো ভয়ঙ্কর কিছু অনুভূতি সঙ্গে। একে একে সমস্ত অস্থিরতা তোলপাড় করে তুলল তার সারা অঙ্গ জুড়ে। চলবে।